সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে জনাব অ্যাডভোকেট বাপ্পি খান স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আজকের সেগমেন্টের ফার্স্ট লেকচার অ্যাডভোকেটশিপ পরীক্ষার বেসিক আলোচনা নিয়ে আলোচনা পেশ করছেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট বাপ্পি খান স্যার। অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই, অ্যাডভোকেট। আমি প্রথমে এজলাসকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই এত সুন্দর একটা প্রোগ্রাম, আমাদের শিক্ষানবিশ ভাই ও বোনদের কথা চিন্তা করে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার। সবাই একটু আমাকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কেউ একজন জানাবেন। শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। তো আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে বিজ্ঞ বিচারক এবং বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন আইনজীবী উপস্থিত আছেন। তো তাদের উপস্থিতিতেই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এজলাসের সাথে আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভোকেটশিপের যে সিলেবাস এবং সেই সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন এবং পাস মার্কসের উপর আলোচনাগুলো করব। তো যে বিষয়টা, যে বার কাউন্সিলের সিলেবাস আমরা এখানে মোটামুটি সকলেই জানি, তারপর আমি একটু রিমাইন্ডার করে দিতে চাই। আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে 7টা সাবজেক্টের উপর আমাদের এই পরীক্ষাটি হয়ে থাকে: সিপিসি, সিআরপিসি, এসআর লিমিটেশন, পেনাল এভিডেন্স এবং বার কাউন্সিল অর্ডার। এই 7টা আইনের উপর 100 মার্কসের একটা কোশ্চেন হবে, 1 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টা। তো এই এক্সামটা হবে 3 ধাপে: প্রথমে প্রিলিমিনারি, তারপর লিখিত, তারপর ভাইবা। 7টা সাবজেক্ট। এখন এই 7টা সাবজেক্টের পাশাপাশি আপনাদের আর কোনো সাবজেক্ট পড়ার বা আর কোনো গাইড পড়ার দরকার আছে কিনা সে বিষয়ে অনেকে সাজেশন চান। তো সে বিষয়ে সাজেশন হচ্ছে আপনি প্রথমে 7টা বেয়ার অ্যাক্ট নেবেন, সাথে বাংলাদেশের প্রচলিত যে কোনো একটা গাইড বই আপনি নেবেন, এবং একটা প্রশ্ন ব্যাংক, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নেবেন। কারণ আপনি, এটা একটা যুদ্ধের মতো, তো আপনি যখন এই যুদ্ধে যাচ্ছেন তখন আপনার জানতে হবে এর পূর্বে এই এক্সাম গুলাতে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে বা কি ধরনের প্রশ্ন আসছে। এখন কিন্তু আগের সেই গদ বাঁধা নিয়ম মতো প্রশ্নগুলা হয় না, এখন প্রশ্নগুলা খুব বেশি টেকনিক্যাল থাকে, খুব বেশি ক্রিটিক্যাল থাকে। একটা অপশনের সাথে আর একটা অপশন মিশে যায় এবং সেই বিষয়গুলো একটু দেখা দরকার। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি সবসময় রেফার করি আমার, আমি নিজেও যেটা পড়েছি সেটা হচ্ছে আমাদের একটা বই আছে লিগাম প্রশ্ন ব্যাংক, সেটা আপনারা পড়তে পারেন যারা নিতে চান। আর এর পাশাপাশি আপনি একটা গাইড নিতে পারেন, যে আপনার পরীক্ষার জন্য পরবর্তীতে এই বইগুলো আপনি পড়বেন। তো এটা গেল হচ্ছে আপনার প্রিলিমিনারি। এখন প্রিলিমিনারিতে আপনার 1 ঘন্টার ভিতরে 100 মার্কস। তো 100 মার্কসে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু আপনার 0.25 করে কাটা হবে। তার মানে আপনি যদি একটা ভুল করেন তাহলে আপনার শুধু 0.25ই কাটা যাচ্ছে না, আপনার সেই উত্তরটা ভুল হচ্ছে, মানে 0.1 এবং 0.25, টোটাল 1.25 দুইটাই আপনার লস হচ্ছে। তাহলে আপনার এই যে যে দাগানোর বিষয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে। একদম কনফার্ম না হয়ে, মানে আপনি আন্দাজের বশে দাগিয়ে দিয়ে আসলেন এবং আন্দাজে এটা দাগানোর পরে পাশ করে যাবেন, এই ধরনের ধ্যান ধারণা থাকলে সেটা বাদ দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি এখানে কত সময় পাচ্ছেন? আপনি মাত্র থার্টি নেক্সট কে 36 সেকেন্ড সময় পাবেন একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য। তাহলে 36 সেকেন্ড সময় কিন্তু খুবই অল্প সময়, এবং দেখবেন যে প্রশ্নগুলো হচ্ছে অনেক বড় বড় প্রশ্ন হয়। 4টা অপশন পড়া, তারপর শিরোনামটা পড়ে যে কোনো একটা চুজ করে আবার একটা দাগানো দাগানো, এই যে যে বিষয়টা 36 সেকেন্ডের ভিতর খুব বেশি টাফ। তো আপনার কিন্তু পাশ করার জন্য লাগবে 50 নাম্বার, আপনার 100 নাম্বারের দরকার নেই। তো আপনি জাস্ট এনশিওর করবেন যে আপনার 50 পাচ্ছেন কিনা। তো সেইটা জাস্ট এনশিওর করতে হবে। আপনি কনফার্ম না হয়ে আন্দাজের বসে দাগাবেন না। আর অনেকেই যে ভুলগুলা করেন যে আপনার দাগানোর সময় অনেক সময় রোল নাম্বার ভুল করে, যেগুলো একের জায়গায় 2 দাগিয়ে দিয়েছে, বা আপনি 59 নাম্বারে ক হবে কিন্তু আপনি 60-এর ক আঁকাই দিয়ে এসছেন। আপনি শিওর যে আপনার 60টা হয়েছে, কিন্তু তারপর বাসায় এসে আপনি দেখলেন যে আপনি পাশ আসে নাই, ফেল আসছে। কেন আসছে আপনি নিজেও সেই বিষয়গুলো ধরতে পারেন নাই। তো যার কারণে আপনি যখন আহ, সঠিক উত্তরের বৃত্ত ভরাট করবেন তখন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি সঠিক নাম্বারে সঠিক বৃত্তটাই ভরাট করতেছেন, যেন ভুল না হয়। কারণ আপনি 59 নাম্বারে যদি ভুল করেন সেটার কারণে আপনি
পরবর্তীতে সাইটে যে আর একটা করলেন, দেখা গেলো দুইটাই আপনার ভুল হয়ে গেল। একটা বিষয় অনেকে প্রিলিমিনারি নিয়ে কোশ্চেন করে যে ভাই আসলে কতগুলো আঁকানো উচিত। তো আমি সেই সময় বলি যে আপনার সবসময় 60 আপ দাগানো দরকার। কারণ অনেক সময় হয় কি, আপনি 55 বা হচ্ছে 56, মানে 60-র নিচে আপনি যখন দাগাবেন, তখন এটা ডেঞ্জার জোন আপনার জন্য। আপনি চেষ্টা করবেন 60 বা 60 আপ আঁকানোর। কারণ আপনি অনেক সময় ওই যে বললাম না, ভুলবশত একটা জায়গায় আর একটা আঁকিয়ে আসেন, বা অনেক জায়গায় আপনি শিওর থাকেন অ্যান্সার, কিন্তু প্রশ্নে একটা না ছিল বা অন্য কিছু যুক্ত ছিল, যার ফলে আপনি অ্যান্সারটা সঠিকভাবে করতে পারেন নাই। পরবর্তীতে আপনি হল থেকে বের হওয়ার পর দেখতেছেন যে না, আমি এই ভুলটা করে আসছি। তখন কিন্তু আপনি যখন 60 আপ দেখাচ্ছেন, তখন আপনারা অন্যান্য সঠিক উত্তরগুলো ব্যাকআপ দিবে। কিন্তু আপনি যখন 55, 53, 54 এভাবে মানে 60-র নিচে আঁকাবেন, তখন কিন্তু আপনি ডেঞ্জার জোনে থাকবেন। তো সেটা করা যাবে না। এরপর আসি আমরা রিটেনে। এখন রিটেন পরীক্ষার সময় আপনার প্রিলিমিনারিতে 50 মার্কস পেয়ে উত্তীর্ণ হলে তারপর রিটেন। তো রিটেনের জন্য আগে মোটামুটি অনেক সময় দিলেও আমরা দেখেছি লাস্ট কিছু এক্সামে খুব কম সময় দেওয়া হচ্ছে। তাহলে আপনাকে রিটেনের জন্য কি করতে হবে? রিটেনের জন্য আপনার প্রিলি যখন আপনি পড়বেন, তখনই আপনার প্রিপারেশন গুলা নিয়ে ফেলতে হবে। কারণ আপনি দেখেন যে প্রিলি এবং রিটেন প্রিপারেশনের ভিতর খুব বেশি পার্থক্য নেই। আপনার জাস্ট যদি আপনি প্রিলির সময় খুব ভালো করে সবগুলা ধারা এবং ধারার ভিতরে যে এলিমেন্টস গুলো আছে সেগুলো সব ক্লিয়ার রাখেন, রিটেনে গিয়ে আপনি জাস্ট ওই যে প্রিলিতে যে বিষয়গুলো পড়েছেন সেটা একটু ঝালাই করে নেবেন, তাহলে আপনার আর খুব বেশি অসুবিধা হবে না। আর একটা বিষয়, রিটেনে আপনি কখনোই একটা ভুল করবেন না, সেটা হচ্ছে অনেকে 90 বা 80-র অ্যান্সার করে আসে। আপনি চেষ্টা করবেন পুরা অ্যান্সার করা, মানে 100-র ভিতরে 100 অ্যান্সার করতে হবে। আপনি একটা প্রশ্ন 15 মার্কস ধরেন, প্রতিটা প্রশ্নের জন্য আমাদের 15 মার্কস করে আছে। তো আপনি খুব ভালো লিখলেও আপনাকে 11-12 দিল। তো ধরেন আপনাকে 11-12 দিল, কিন্তু আপনি এই 11-12-র অ্যান্সার করতে গিয়ে এটা আপনি 10 পেজ লিখলেন, কিন্তু অন্য একটা আপনি লিখতেই পারলেন না। এখন ওই যে প্রশ্নটা আপনি লিখতে পারলেন না, সেটার জন্য সাপোজ 10 নাম্বার ছিল। তো 10 নাম্বার যদি থাকে, এখন আপনি 10 নাম্বারের প্রশ্ন লিখতেই পারলেন না, এদিকে আপনি 8 পাইলেন, কিন্তু ওইটা যদি আপনি লিখতেন তাহলে দেখা যাইতো আপনি ওইখানেও 5-6 পেয়ে যাইতেন। এই যে যে 5 থেকে 6 মার্কসের একটা ডিফারেন্স তৈরি হয়ে যায় আপনার ফুল অ্যান্সার করতে না পারার কারণে, এই জন্য কিন্তু অনেকের ফেল আসে। তো যাই হোক, আপনারা আশা করি এই ভুলটা করবেন না। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু আমরা প্রতিটা প্রশ্নের অ্যান্সার করার জন্য রিটেনে 34 মিনিট করে সময় পাই, তো আপনি মাথায় রাখবেন আপনার হাতে সময় আছে 30 মিনিট। আপনি বাকি 4 মিনিটে বাদ দিয়ে দিবেন। 30 মিনিট সময় আছে, সেটা ধরে ধরে আপনি 30 মিনিটের ভিতর শেষ করার চিন্তা করবেন। এবং যদি একটু এদিক ওদিক হয়ে যায়, যদি আপনি 34 মিনিটে শেষ করতে পারলেন না, প্রথমটার উত্তর শেষ করতে করতে আপনার 40 মিনিট হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আমাদের লিমিটেশন, লিমিটেশন কিন্তু একটা টার্নিং পয়েন্ট। ওইখানে যে প্রশ্ন হয় খুবই ছোট প্রশ্ন হয়, তো ওইটা আপনি দেখা গেল যে 10-15 মিনিটের ভিতর শেষ করে ফেলতে পারেন। তো যখন শেষ করে ফেলতে পারেন, তখন দেখবেন যে আপনার টাইমের যে ব্যাকআপটা সেটা আপনি পরবর্তীতে পেয়ে যাবেন। তো প্রথমবারে যে 40 মিনিট বা 50 মিনিট লাগার পরে একদম হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। এবং সেম কাজটা আপনার প্রিলির ক্ষেত্রেও, যে আপনি দেখবেন যে প্রশ্ন অনেক কঠিন হচ্ছে, প্রথম 10টা আপনি পারতেছেন না, তো আপনার কোনোভাবে হতাশ হওয়া যাবে না। আপনি এই যে যে পরের 10টা থেকে পড়া শুরু করেন, কারণ আপনার লাগবে 50 বা তার বেশি। তো আপনি কখনোই হতাশ হওয়া যাবে না, প্রশ্ন যতই কঠিন হোক বা প্রথম দিকে কঠিন দেখে কোনোভাবে হতাশ হওয়া যাবে না। ফুল অ্যান্সার করতে হবে রিটেনে। এবং প্রিলিতে আপনার খুব সাবধানতার সাথে অপশন গুলা পড়ে প্রশ্নে কোনো না আছে কিনা বা হ্যাঁ আছে কিনা, এমন একটা ওয়ার্ড যুক্ত করে দেওয়া আছে যেটা আপনি দ্রুত পড়তে যেয়ে খেয়াল করেন নাই। তো সেই বিষয়গুলো যেন আপনার না হয়। আর একটা প্রশ্ন রিটেন নিয়ে সবাই করে, সেটা হচ্ছে ভাইয়া কেস লর বিষয়টা। তো কেস ল এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। কেস ল আপনার দরকার নেই। কেস ল নিয়ে আপনার খুব বেশি হেডেক নেওয়ার দরকার নেই। আপনি যদি পারেন তাহলে আপনি লিখবেন কেস ল, না পারলে দরকার নেই। এটা খুব বেশি ম্যান্ডেটরি না, এবং কেস ল না লিখেও ভরি ভরি মানুষ পাশ করে আসতেছে, অনেক অ্যাডভোকেট হচ্ছে। এটা নিয়েও কোনো প্যারা নেই। আর একটা বিষয়, আপনাদের রিটেনে ইংলিশে নাকি বাংলায় লিখবেন সেটাও একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আপনার উপর। আপনি যদি মনে করেন আমার ইংলিশ আমি খুব বেশি ফ্লুয়েন্ট, তাহলে আপনি ইংলিশে লিখেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন না, ইংলিশ আমার কিছু সমস্যা হতে পারে, বানান ভুল বা গ্রামাটিক্যাল কিছু মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে আপনি বাংলা লিখেন। তবে ইংলিশে কিন্তু আপনি সময় বেশি পাবেন। যখন আপনি দেখবেন নিজে নিজে প্র্যাকটিস করার সময়, দেখবেন যে ইংলিশে যে জিনিস লিখতে আমার 15 মিনিট লাগে, বাংলায় সে জিনিস প্রায় 20 মিনিট লাগে। আমি জানি না অন্যের ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে এটা হয়। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। তো আপনার যেটা ভালো মনে হবে, যে আপনি যে বিষয়ে বেশি এক্সপার্ট, আপনি সেটাই করবেন। আর লিখিতর আপনার যে একটা বিষয়, সেটা হচ্ছে যে একবার প্রিলি পাস করলে কয়বার লিখিত দেওয়া যায়। তো সেটা হচ্ছে আপনার 2বার আপনি লিখিত দিতে পারবেন। একবার প্রিলি পাস করলে 2বার লিখিত দিতে পারবেন। এবং যদি দুর্ভাগ্যবশত কেউ 2বার ফেল করে যায় পরপর, তাহলে কিন্তু তার আবার সেই প্রিলিতে ব্যাক করতে হবে।
এটা গেল আপনার রিটেনের বিষয়টা। তারপর হচ্ছে ভাইবা। তো আপনি রিটেনেও 50 মার্কস, 50 পাইলে আপনি পাস 100-র ভিতর। এরপর আসে ভাইবা। তো ভাইবা নিয়ে খুব বেশি উদ্গ্রীব হওয়ার কিছু নেই। আপনি অলরেডি খুব বড় বড় দুইটা স্টেপ পার করে আসছেন। আপনি সেই 38,000-এর ভিতর থেকে ভাইবাতে গেছে 2,500 বা 3,000, তার ভিতর আপনি একজন। আপনি মনে করেন সেই 100 জনের ভিতর যে 10 জন, সেই 10 জনের ভিতর আপনি একজন। তো আপনার সেই কনফিডেন্ট আছে, আপনি ভালো ছাত্র এবং ভালো পরীক্ষা দিয়েছেন বলে আজকে ভাইবাতে গিয়েছেন। তো ভাইবা নিয়ে আপনার খুব বেশি ওরিড হওয়ার কোনো কারণ নেই। আপনি জাস্ট আপনার ড্রেস আপটা ঠিক রাখবেন, ফর্মাল ড্রেসে যাবেন। আর হচ্ছে জাস্টিসদের সামনে যারা আমাদের বিচারক থাকবেন ভাইবা বোর্ডে, যারা বোর্ডে মেম্বার থাকবেন, তাদের সামনে কখনোই ভুলভাল অ্যান্সার করবেন না। আপনি না পারলে সেটা বিনয়ের সাথে তাদেরকে বলবেন, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমি বলতে পারছি না। এই বিষয়গুলো আপনি জাস্ট ক্লিয়ার করলে, একটু মেনটেন করে আসলে, তাহলেই আপনি দেখবেন ভাইবা। আর ভাইভাতে যে কেস ডায়েরি, সেটা নিয়েও খুব বেশি উদ্গ্রীব হওয়ার কিছু নেই। এ বিষয়ে আপনি সিনিয়রদের থেকে হেল্প নিতে পারবেন। তো সব বিষয় মিলে আপনি এই বিষয়গুলো ফলো করলে আশা করি প্রথম ধাপেই আপনারা সবাই অ্যাডভোকেট হয়ে যেতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করেন ভাই পরীক্ষাটা কি খুব বেশি সহজ নাকি খুব বেশি কঠিন। তো সে বিষয়ে যদি আমি বলি যে পরীক্ষাটা এখন কঠিন। আপনি চাইলেই ওই যে 1 মাস পরে বা 2 মাস পরে আমি অ্যাডভোকেট হয়ে যাব, আমি সারা বছর বইয়ের কাছে যাব না, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে এবং এটাকে খুব বেশি সিরিয়াসলি নিতে হবে। না হলে আমার মনে হয় এটা পাশ করা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে এখন দিন দিন। কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনাদের একটু সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে এবং আপনাদের যে কোনো একটা গাইডলাইনের আন্ডারে আপনাদের থাকা উচিত। এবং রেগুলারিটি মেনটেন করতে হবে লেখাপড়ার ক্ষেত্রে, যে প্রতিদিন পড়বেন, আপনি একদিন পড়বেন একদিন পড়বেন না, এটা যেন না হয়। তো যাই হোক, আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমার অন্যান্য বক্তারা আছেন, আমার বিজ্ঞ বিচারক এবং আমাদের আইনজীবীরা আছেন, ওনারা আমাদের বাকি স্টেপ গুলা বলবেন। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।